হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে তোমরা শুনতে চলেছ জমজমাট কয়েকটি ঘটনা, যে ঘটনাগুলো শুনলে তোমাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে, তোমাদের শরীরের মধ্যে একটা শিহরণ খেলবে। আমি ডেফিনেটলি বলতে পারি প্রথম এবং দ্বিতীয় ঘটনাটা তোমাদের অন্য একটা জগতে নিয়ে যাবে, যে জগতে পাড়ি দিতে গেলে অবশ্যই তোমাদের সিট বেল্ট বেঁধে নিতে হবে। তারপরে চুপটি করে বসে পড়তে হবে, কানে টুক করে হেডফোনটা গুঁজে নিতে হবে। আশা করছি তোমরা গুঁজে নিয়েছ। চলো আর কথা না বাড়িয়ে তোমরা লাইক কমেন্ট করে দাও। এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। হ্যালো অমিতদা, আজকে আমি তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই, যে ঘটনাটা পুরনো দিনের গ্রাম বাংলার অনেক প্রচলিত একটা ঘটনা। জানি না কতটা লিখতে পারবো বা গুছিয়ে লিখতে পারবো কিনা, সিলেক্ট হবেই বা কিনা জানি না। তুমি যদি পছন্দ করো তাহলে অবশ্যই তোমার চ্যানেলে পড়ে শুনিও। ঘটনাটা আমার দিদিমার ওপর পজেশনের ঘটনা। বাংলায় ভূতে ধরা কথাটা বললাম না, কারণ ওটা আমার নিজেরই প্রচণ্ড হাস্যকর শোনায়। আমার দিদিমার বয়স তখন মোটামুটি 12 থেকে 14 বছর। আর তুমি তো জানোই আগেকার দিনে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো, তাই জন্য আমার দিদিমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। এই ঘটনাটা বিয়ের মোটামুটি 3 মাস আগের ঘটনা। যেহেতু বিয়ে, তাই জন্য দিদার ওপর একটু বেশি ভালোবাসা দেখাবে, এটাই স্বাভাবিক। তো সে মতো তিনি বিভিন্ন প্রকার পদ রান্না করে তার মেয়েকে খাওয়াতেন এবং তাকে বিভিন্ন প্রকার রান্না শেখাতেন। একদিন দিদিমা বায়না করে বলে বসে ভোলা মাছের ঝোল আর রুই মাছ ভাজা দিয়ে ভাত খাবে। বাড়িতে যেহেতু পুকুর আছে, সেই জন্য মাছের কোনো অভাব নেই। সে পুকুর থেকে রুই মাছ তোলা হয়, আর দিদিমার বাবা অর্থাৎ বড় বাবা বাজার থেকে বড় দেখে দুটো ভোলা মাছ কিনে আনে তেলযুক্ত। সেই ভোলা মাছের ঝোল ও 2 রকম মাছ ভাজাটা দিয়ে ভাত দেওয়া হয়। দিদা তখন বায়না করে যে সে পুকুর ঘাটে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে ভাতটা খাবে। তখন ভর দুপুর। দিদিমার মা অনেকবার তাকে বারণ করে, কিন্তু দিদিমা কথা শোনে না। সে বলে যে আমার কিচ্ছু হবে না। সে এক প্রকার জেদ করে চলে যায়। সেখানে ভাত খেতে খেতে সে ভাতের থালা নিয়ে তারপর বাড়ি আসে এবং হাত মুখ ধুয়ে শুয়ে পড়ে। ততক্ষণ বাড়িতে কেউ কিছুই বুঝতে পারেনি। ঘটনাটা বুঝতে পারে সন্ধেবেলা থেকে। সন্ধেবেলা যখন দিদিমার মা তাকে বলে, যা তো মা, সন্ধেটা দিয়ে আয়, তখন দিদিমা বলে, আমি কি তোর চাকরানি নাকি রে, যে আমি সন্ধ্যা দিয়ে আসবো? এই কথাটা হঠাৎ করে দিদিমার মুখে শুনে তার মা প্রচণ্ড অবাক হয়ে যায়। অবাক দৃষ্টিতে বলে, এগুলো তুই ভাষা প্রয়োগ করছিস? তুই কি ভুলে গেছিস আমি তোর কে হই? তখন তিনি বলেন, তুই আমার সতীন হোস। আমার মরণের পর আমার বাচ্চা, আমার স্বামী সবাইকে তো নিয়ে রেখেছিস। এবার এই সংসারের দায়িত্ব আমার। তুই এখান থেকে চলে যা। তুই কোথা থেকে উড়ে এসে জোরে বসেছিস, অনামুখী মুখ পুরি। এই বলেই সে প্রচণ্ড জোরে পৈশাচিকভাবে হাসতে শুরু করে এবং সারা বাড়ির জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। এ দেখে দিদিমার মা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে তার স্বামীর কাছে গিয়ে তার স্বামীকে সমস্ত কথা জানায়। সমস্ত কথা শুনে তার স্বামী বাড়িতে আসে এবং দিদিমাকে ধমকায়, বলে, কি হয়েছে তোর, কেন এরকম জিনিসপত্র ভাঙচুর করছিস? তখন সে তার বাবাকে দেখে বলে, তুমি আমাকে চিনতে পারছো না? আমি জানি আমায় তোমায় ভুলিয়ে দিয়েছে। আমার স্বামী, সংসার সব কিছু ছেড়ে আমি চলে যেতে চাইনি। ওই মৃত্যুটাই তো আমাকে কেড়ে নিয়েছে। কিন্তু দেখো, আমি ফিরে এসেছি। এবার তো এই সতীনের কোনো দরকার নেই। ওকে তুমি বাড়ি থেকে বার করে দাও। এবার তোমাকে আসল ঘটনাটা বলি। দিদিমার আগে দিদিমার বড় দাদা এবং এক দিদি ছিল। দিদিমা ছিল সবার ছোট। দিদিমার জন্মের সময় তার মা মারা যায় এবং পরবর্তীকালে তার বাবা দ্বিতীয়বার বিয়ে করে, যিনি তার বর্তমান মা। সে কোনোদিনও বুঝতে দেয়নি যে তিনি তাদের সৎ মা। খুবই ভালোবাসতেন এবং সেই জন্য সে কোনোদিনও কোনো
সন্তানাদি নেননি। তার ভাই বোনকে নিজের সন্তানের চেয়েও বেশি দেখে মানুষ করেছেন। কোনোদিনও জানতেই পারেননি যে তার মা আসলে বেঁচে নেই, আর ইনি তার সৎ মা। আর সেদিন হয়তো মাছ ভাত খাওয়ার জন্যই তার ঘাড়ে চেপেছে তার নিজেরই আপন মা এবং কষ্ট দিচ্ছে তাকে। দিদিমার বাবা এরপর একজন ওঝাকে নিয়ে আসে। সে ওঝা এসে কোনো মতেই ঘরের ভেতর ঢুকতে পারছিল না। সে বারে বারে বলছিল, আমাকে কেউ পেছন দিক থেকে টেনে ধরেছে, আমি যেতে পারছি না, তোরা তোদের মেয়েকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে আয়, আমি ওকে এখানেই ঝাড়ব। এরপর কোনো রকম ধরে বেঁধে 10-12 জন মিলে দিদিমাকে বাইরে নিয়ে আসে এবং তাকে ঝাড়া হয়। বাইরে এসে বলে, এই সতীন মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। খাওয়ার জন্য লুকিয়ে লুকিয়ে এসে সে পুকুর পাড়ে ভাত খাচ্ছিল। এই সতীনকে না তাড়ানো অবধি আমার শান্তি নেই। তুই আমার রাস্তার কাটা হবি না, তুই সরে যা এখান থেকে, আমাকে আমার কাজ করতে দে। এই বলে সে দিদিমার মায়ের দিকে তেড়ে যায়। এই শুনে দিদিমার বাবা বলে, না, তোমার মেয়ে নিজের থেকে ভাতের থালা নিয়ে বাইরে গিয়েছিল ভাত খেতে। বিশ্বাস না হলে তুমি ওর থেকে বাইরে বেরিয়ে এসে ওকে একবার জিজ্ঞেস করো, তাহলে তুমি প্রমাণ পেয়ে যাবে। কিন্তু আসলেতে সেগুলো সম্ভব হয়নি, এগুলো তো মুভিতেই সম্ভব হয়। কিন্তু পাড়ার সবাইও একই কথা বলল যে সত্যি ওর দ্বিতীয় মা ওকে নিজের সন্তানের মতোই ভালোবাসে। এই কথা শুনে দিদিমার প্রথম পক্ষের মা কোনো কিছু ছাড়াই তার শরীর থেকে বেরিয়ে যায়, অর্থাৎ হয়তোবা তিনি শান্তি পেয়ে গিয়েছিলেন। যথাসময়ে দিদিমার বিয়ে হয়, কিন্তু আর কখনো এইরকম ঘটনা ঘটেনি। তার জীবনের শেষ দিন অবধি একটাই বিশ্বাস ছিল, হয়তো তার প্রথম পক্ষের মা তাকে সারা জীবন রক্ষা করে গেছেন। এই ছিল ঘটনা, একদমই ছোট্ট একটা ঘটনা আমি বলছি, লিখতে পারিনি। কতটা তোমার ভালো লেগেছে জানি না, পড়ে শোনাবে কিনা আমি জানি না। যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ পড়ে শুনিও। ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা। ঘটনাটা শুনে তোমাদের কি মনে হলো? আমি এখানে ঘটনাটার দুটো রূপ দেখতে পেলাম। একটা, মেয়েরা কখনো তার নিজের স্বামীর ঘর অন্য কাউকে ছেড়ে দিতে চায় না। দ্বিতীয়টা, মমতা। মায়ের মমতার কাছে বা মায়ের ভালোবাসার কাছে পৃথিবীর যে কোনো ভালোবাসা হার মেনে যাবে। এই ঘটনার মাধ্যমে আজকে আমরা আবার সেটার প্রমাণ পেলাম, তাই না? আশা করছি এই ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা। অমিতদা নমস্কার, কেমন আছো? আমার নাম মিলি, আমি উত্তর 24 পরগনার পাথর প্রতিমা থেকে বলছি। আশা করি তুমি খুব ভালো আছো, আর আমাদের ভৌতিক কথা পরিবারের সকল সদস্যরা খুব ভালো আছে। আমি এর আগে তোমাকে দুটো ঘটনা পাঠিয়েছিলাম, যেটা তুমি পড়ে শুনিয়েছিলে। অবশ্য আমি তাতে খুবই খুশি হয়েছি। আর একটা বিষয়, আমি যেখানে আমার নাম বলতে বারণ করেছিলাম, কিন্তু এই ঘটনাটা আমার পরিবারের ঘটনা নয়, তাই জন্য আমি আমার নিজের নামটা তোমাকে মেনশন করতে বললাম। ছোট থেকেই শুনে আসছি ভূতে ধরেছে। আসলেই কি তাই? আসলেই কি সত্যি ভূত আমাদের ধরে? আসলেই কি তাতে কোনো দোষ থাকে না? কি জানি, হয়তোবা আমাদের কোনো দোষ থাকে, সেই কারণেই ভূত আমাদের ধরে। আমার বাবার এক বন্ধুর থেকে আমি এই ঘটনাটি শুনেছি। ঘটনাটা আজ থেকে 3 বছর আগেকার। তখন 2021 সাল, যখন সবে আনলক ফেজ চালু হয়েছিল। আমার বাবার সাথে আমার এক বাবার বন্ধু, সেই অফিসের আর এক কলিগ এবং তার সাথে তাদের ফ্যামিলিরা সবাই মিলে ফ্যামিলি পিকনিকে যাবে বলে ঠিক করে, একটা শান্তশিষ্ট নিলিবিলি এলাকায়। প্রসঙ্গত কারণে আমি এলাকার নামটি উল্লেখ করতে পারছি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো কাকু এবং কাকুর সেই বন্ধু যেখানে পিকনিক করতে যায়, সেখানে গিয়ে ছোট একটু করে বনফায়ার করবে বলে ঠিক করে, যেখানে রান্নাবান্নাও হবে, ছেলেমেয়েরা প্রচুর খেলাধুলাও করবে। তো সেই মতো যাওয়া হয়, সেখানে রান্নাবান্না হয়, ছোট ছেলেমেয়েরা প্রচুর খেলাধুলো করে এবং সারাটা দিন খাওয়া দাওয়া আনন্দ মজার মধ্যে খুব ভালোভাবে কেটে যায়।
রাত্রিবেলা সবাই থাকার জন্য টেন্ট এনেছিল। টেন্ট বানানো শুরু করে দেয় রাত্রিবেলা থাকা এবং শোয়ার জন্য। বিছানাপত্র সমস্ত কিছু তৈরি করে চারিদিকটা ভালো করে স্যানিটাইজ করে দেওয়া হয়, যাতে কোনো রকম পোকামাকড় আশেপাশে না আসতে পারে। এরপর কাকু এবং কাকুর ওই বন্ধুটি দুজন মিলে আবিষ্কার করে তাদের থেকে বেশ খানিকটা দূরে একটা ছোট্ট ঝিল আছে। সেই ঝিলে বেশ কিছু মাছও রয়েছে। এ দেখে কাকু এবং কাকুর বন্ধু একে অপরের মুখ চাওয়াচাই করে এবং শেষে ফিক করে হেসে দেয়, যেন তারা একে অপরের মনের কথা বুঝতে পারে। তারা একসাথে যায় মাছ ধরতে। তাদের কাছে ছিপ ছিল না, তাই জন্য তারা ছিপ জোগাড় করতে যায়। তারা কোথাও থেকে ছিপ জোগাড় করে নিয়ে চলে আসে। এরপর মাছ ধরতে শুরু করে। ততক্ষণে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। আলো তখন নিভু নিভু হয়ে গেছে। তারা দুজনে মাছ ধরে এক জায়গায় জড়ো করছিল রাতে ফিশ দিয়ে কিছু আইটেম তৈরি করার জন্য। এভাবে অনেকক্ষণ কেটে যায়। যখন দেখে যে রাত হয়ে গেছে, তখন তারা ওঠে। এরপর তারা দেখে যে যে গামলাটার মধ্যে মাছ রাখা ছিল সেগুলো আশ্চর্যজনকভাবে সেখানে নেই। তারা একে অপরের মুখ চাওয়াচাই করে। এরপর কাকুর বন্ধু বলে, আরে দেখ না, হয়তো মাছগুলো জলে আবার লাফিয়ে লাফিয়ে চলে গেছে। তাদেরকে খালি হাতে আসতে দেখে কাকিমা বলে যে তোমরা এরকম খালি হাতে কেন এসেছো? তারা তাদের স্ত্রীকে বলে যে সেখানে যা মাছ পেয়েছে সব খাওয়ার উপযুক্ত না, তাই জন্য সেগুলোকে ছেড়ে দিয়েছে। কি দরকার শুধু শুধু খাবো না, এতগুলো মাছের প্রাণ নেব। এরপর তারা যথারীতি রাত্রিবেলা খাওয়ার দাওয়ার খেয়ে ঘুমিয়ে পড়ে। তারা ঘুমের ঘরে একই রকম স্বপ্ন দেখে যে কেউ যেন তাদেরকে ডাকছে আর বলছে, তোদের মাছগুলো খুব সুস্বাদু ছিল, আমাকে আরও কয়েকটা মাছ দিয়ে যা, আমার খুব খিদে পেয়েছে। পরদিন সকালে কাকু তার বন্ধুকে স্বপ্নের কথা জিজ্ঞেস করলে সেও বলে যে আমিও শুনেছি এর ডাক। এরপর তারা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে প্রথম 3 দিন কিচ্ছু হয় না। এরপর অমাবস্যার রাত আসে। সেদিন কাকু এবং কাকুর সেই বন্ধুটি একসাথে অফিস থেকে বাড়ি ফিরছিল। তাদের বাড়ি যেহেতু এক জায়গাতেই, তাই জন্য তারা একসাথেই যাতায়াত করত। এবারে তারা যে রাস্তা দিয়ে ফিরছিল সেই রাস্তাটার একটু বিবরণ দিয়ে রাখি। বাস থেকে নেমে দুটো রাস্তা পড়ে। একটা হচ্ছে সোজা রাস্তা, যে রাস্তা দিয়ে বাড়ি যাওয়া যায়, আর একটা হচ্ছে একটু নির্জন পথ, যে রাস্তাটা খুবই নিলিবিলি এবং শান্ত। কিন্তু সেই রাস্তা দিয়ে গেলে অনেক তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাওয়া যায়। তারা দুজন মিলে ঠিক করে যে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরবে। তাই তারা ঘুরতে ঘুরতে ওই রাস্তায় ঢুকে যায় এবং দুজন একসাথে গল্প করতে করতে আসতে থাকে। এভাবে কতক্ষণ কেটেছে তারা জানে না। তারা হট করে শুনতে পায় তাদের পেছনে কেউ যেন একটা আসছে, কিন্তু সেটা কোনো পুরুষ নয়, একজন নারী। তার পায়ের নুপুরের এক অদ্ভুত শব্দ চারিদিকটাকে যেন অস্থির করে তুলেছে। এত শান্ত পরিবেশে তার ওই অদ্ভুত নুপুরের আওয়াজ যেন প্রচণ্ড কানে বাজছে এবং কানে তালা লাগিয়ে দিচ্ছে। তারা একে অপরের মুখ চাওয়াচি করতে শুরু করে। তারা ফিস ফিস করে বলে, কি আসছে বলতো? আমাদের পিছু পিছু কিছু একটা আসছে। এত রাতে একটা মহিলা এই নির্জন জায়গায় কি করবে? কাকু বলে, পেছন ঘুরে জিজ্ঞেস করলে কেমন হয় বলতো? তখন কাকুর সেই বন্ধুটা বলে, না না, সেসবের দরকার নেই, চুপচাপ চলো। এই বলেই তারা চুপচাপ বাড়ি চলে আসে। তারা জীবনের অন্যতম বড় ভুল করেছিল সেদিন নিজের গা হাত পা একটু আগুনে না সেকে বাড়ি ঢুকে যাওয়াটা। এতে করে তাদের পেছন পেছন সেই কালো ছায়াটা চলে এসেছে তারা বুঝতেও পারেনি। বাড়িতে আসার পর কাকু মাংস দিয়ে ভাত খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়েছিল। সে সারা রাত অনুভব করে তার বুকের উপর কেউ যেন একটা খুব জড়িয়ে চেপে বসে রয়েছে। কাকু ভয়তে চোখ খোলারও সাহস পায় না। এরপর সকালবেলা হতেই সে তার স্ত্রীকে সমস্ত কথা বলে। কাকিমা এই কথাগুলো শুনে কাকুর পিঠের দিকটা লক্ষ্য করে এবং বুঝতে পারে কাকুর পিঠের দিকে অনেক বড় বড় নখের গভীর আঁচড়, যেখান থেকে রক্ত বেরিয়ে প্রায় শুকিয়ে গেছে। কাকিমা এই দেখে চিৎকার করে ওঠে। তার পিঠের ওই জায়গাগুলো পরিষ্কার করে
সেখানে ওষুধ লাগিয়ে দেয়। এরপর কাকু অফিসে যায়। অফিসে গিয়ে জানতে পারে যে তার অন্য কলিগ অফিসে আসেনি। কাকু সারাদিন অত কিছু গা করে না, কিন্তু রাত্রিবেলা যখন সব অফিস থেকে বাড়ি ফেরে তখন তার সেই কলিগের স্ত্রীর সাথে রাস্তায় দেখা হয় কাকুর। তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, ও অফিসে আসেনি কেন। তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলে, কাল রাত্রিবেলা ও এসে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। হঠাৎ করে ঘুমের মধ্যে আমাকে প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মারে। এই বলে কাকুকে সেই স্ত্রী নিজের ডান গালটা দেখায়। কাকু দেখে যে কোনো শক্ত লাঠি দিয়ে যদি কারোর গায়ে আঘাত করা হয় তাহলে যেরকম কালশিটে দাগ পড়ে যায় সেরকমই 5টা আঙ্গুলের যেন কালশিটের দাগ পড়ে গেছে ওনার গালে। এমন জোরে থাপ্পড়টা মেরেছে। এরপর উনি আরও বলেন, হঠাৎ করে এরকম ঘুমের মধ্যে থাপ্পড়টা আমি সহ্য করতে না পেরে উঠে বসলাম, আর আমি ওর দিকে তাকালাম। আমি দেখি ওর চোখ সম্পূর্ণভাবে কালো হয়ে গেছে। চোখের সাদা অংশ বলতে কিচ্ছু নেই, যেন পুরোটাই কালো। হালকা পুরুষ এবং হালকা মেয়েলি গলায় সে আমাকে বলে, তুই আমার পাশে কেন শুয়েছিস? তুই জানিস না এটা আমার স্বামীর জায়গা? তুই চলে যা এখান থেকে, আর কখনো এর ধারে কাছে আসবি না। আমি এতটাই ভয় পেয়ে যাই যে আমি ঘর থেকে বেরিয়ে ঘরের দরজা বন্ধ করে ডবল লক করে দিই। আমার ছেলেকে নিয়ে আমি ঠাকুর ঘরের দরজা বন্ধ করে হনুমান চালিসা চালিয়ে বসে থাকি। সকাল হতেই আমি ঠাকুর ঘর থেকে বের হই আর দেখি ঘরের দরজা খোলা, আরও অঘরে ঘুমোচ্ছে। সারা ঘরের জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে রয়েছে। আমি ওকে ডাকার কোনো রকম সাহস পাইনি, তাই জন্য আমি চুপচাপ বাপের বাড়ি চলে গিয়েছিলাম। সারাটা দিন কাটিয়ে আমি রাত্রে ছেলেকে রেখে একা ভয়ে বাড়িতে ফিরেছি। এই শুনে কাকু বলে যে ঠিক আছে চলেন বৌদি, আমি আপনার সাথে যাচ্ছি। দুজনে ওনাদের বাড়িতে যাই। গিয়ে দেখে যে কাকুর সেই কলিগ বন্ধুটি ওপরের ঘরে গিয়ে জানলা ধাক্কাচ্ছে। অর্থাৎ তাকে যে বাড়ির ভেতর আটকে রেখে দিয়ে গেছে তার স্ত্রী, সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। দুপুরে ঘরে থাকলেও তার মুখের আদল কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল। তারা দুজন দেখল যে কাকুর সেই কলিগটার চোখ একেবারেই কালো বর্ণ ধারণ করেছে, মাথা ফেটে রক্ত পড়ছে। এই দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং আন্টিকে বলে যে বৌদি, আজকে আপনার এখানে একা থাকাটা একদম সেফ নয়, আপনি আমাদের বাড়িতে চলুন। তার অনিচ্ছা সত্ত্বেও সে কাকুর বাড়ি যায় এবং রাতটা কোনো রকমে কাটায়। সকালবেলা তারা সবাই মিলে একসাথে যায় একজন ওঝার কাছে। ওঝাকে সাথে করে নিয়ে তারা তাদের বাড়িতে আসে। বাড়িতে এসে তারা যেটা দেখে সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। দরজা খুলে দেখে কাকুর সেই কলিগটা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এদিকে কাকুর কলিগের স্ত্রীরা কান্নায় ভেঙে পড়ে। সেই তান্ত্রিক বলে যে তোমরা যেখানে মাছ ধরতে গিয়েছিলে সেখান থেকেই তোমাদের সাথে এক খারাপ আত্মা চলে এসেছিল, আর সেই এই কাজটা করেছে। আগের দিন তোমরা ভেতরের রাস্তা দিয়ে আসছিলে, সে রাস্তা দিয়ে পথ চিনে তোমাদের বাড়িতে চলে আসে। প্রথমে তোমার সেই বন্ধুটির বাড়িতে আসে, কারণ সে তোমাকে বারণ করেছিল পেছন ঘুরে না তাকাতে, তাই জন্য তোমার চেয়ে বেশি ওর উপর রাগ ছিল। তাই জন্য সে তোমার বন্ধুকে প্রথমে প্রাণে মারে। এবারে তোমার পালা। তোমাকে আমি একটা তাবিজ দিচ্ছি, আর তুমি আমার সাথে চলো, তোমাকে আমি ঝাড়িয়ে দেব। যেহেতু সুইসাইড কেস, তাই জন্য কাকুর বন্ধুর পোস্টমর্টেম হয় এবং পোস্টমর্টেম রিপোর্টে যেটা জানা যায় সেটা শুনে সবাই আরও অবাক হয়ে যায়। রিপোর্টে জানা যায় যে ওনার শরীরে কোনো রক্ত ছিল না, কিন্তু উনি সম্পূর্ণরূপে সুস্থ একজন মানুষ ছিলেন। এরপর ওনার দেহকে দাহ করা হয়। আরও আশ্চর্যের বিষয়, তার দেহ ঠিকমতো দাহ হচ্ছিল না। এরকমও নয় যে তখন বৃষ্টি পড়ছিল বা ওয়েদার খারাপ বা কাঠগুলো ভেজা ছিল, না, একদমই না। সব কাঠ একদম শুকনো, তবুও তার দেহ একদম ভালোভাবে পোড়ানো যায়নি। তার বাকি দেহের অংশগুলো মাটি চাপা দিয়ে দেওয়া হয়। এরপর দীর্ঘদিন কাকিমা সেই কাকুর গলার আওয়াজ শুনেছিল এবং তারও মনে হয়েছিল তার বুকের উপর কেউ চেপে বসে আছে, কিন্তু তার কোনো ক্ষতি হয়নি। তিনি এখন একদম সুস্থ রয়েছেন। এই ছিল ঘটনা। একদমই গুছিয়ে লিখতে হয়তো পারিনি,
তুমি তোমার মতো করে গুছিয়ে সুন্দর করে পড়ে শুনিও, যদি তোমার ভালো লাগে। অনেক অনেক ভালো থেকো দাদা, তোমার এবং ভৌতিক কথার অনেক শুভ কামনা করি। ইতি মিলি। এই হলো আমাদের দ্বিতীয় ঘটনা। শ্মশানের ঘটনা তোমরা হয়তো অনেক শুনেছ, বাট আমি তোমাদেরকে আজকে একটা ছোট্ট ঘটনা বলি, যেটা হয়তো অনেক জায়গায় ঘটেছিল এবং তোমরা হয়তো জানো। এরকম একটা ঘটনা ঘটেছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, শ্মশানে সবাই মরা পোড়াতে গেছে এবং যখন মরার গায়ে আগুন দেওয়া হয়েছে, মানে সেই লাশটার গায়ে আগুন দেওয়া হয়েছে, তখন অটোমেটিক কাঠ সরে গিয়ে সেই মরাটা উঠে বসে গেছে। এরকম কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে যে আমাদের রগ যখন পুড়ে যায় তখন সেগুলো আরও টান টান হয়ে যায় এবং সেই কারণেই হয়তো মরাগুলো উঠে বসে। কিন্তু এইরকম সিচুয়েশন বা এইরকম দৃশ্য যদি তুমি ধরে নাও মরা পোড়াচ্ছ, তোমার সামনে যদি হট করে এভাবে মরাটা উঠে বসে, তুমি ভয় পাবে কিনা জাস্ট একবার সেটা ভেবে দেখো। আমি ধরেই নিচ্ছি এগুলো সায়েন্টিফিক ব্যাপার, আমি ধরেই নিচ্ছি কোনো ভৌতিক বিষয় এর মধ্যে নেই, বাট একটা অর্ধ ঝলসানো লাশ যদি হট করে উঠে বসে, ইভেন তোমাদের সামনে, হয়তো সেই লাশের থেকে তোমাদের ডিস্টেন্স 10 হাতও না, কি অবস্থা হবে ভেবে দেখেছ? এরকমই অনেক ঘটনা অনেকের সাথে ঘটে। তখনই তারা বুঝতে পারে যে তাদের সাথে আসলে কি ঘটলো। তুমি আমি এগুলো শুনে বুঝতে পারবো না যে এগুলো কি এমন জিনিস। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। আর হ্যাঁ, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো যারা এগুলোকে বিশ্বাস করছো না তারা অবশ্যই এগুলোকে এন্টারটেন বা গল্প হিসেবে ধরে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা। হ্যালো অমিত, কেমন আছো? আমার নাম সুপর্ণা সরকার। আমি নৈহাটি থেকে তোমার একজন নতুন শ্রোতা বলছি। আমার পরিচয়টা আমি একটু আগেই বলে দিই। তোমাদের ভৌতিক কথা চ্যানেলের নেহা আমার ছেলেকে পড়ায়, ওর থেকেই আমি তোমার চ্যানেলের বিষয়ে জানতে পারি। আজকে আমি তোমার সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই, যে ঘটনাটা আমার সাথেই ঘটেছে। ঘটনাটা ঘটেছে বলা ভুল। আমি এমন একটা জিনিস দেখেছি যেটা আমি কখনো ভুলতে পারবো না, এবং সেটা শুনলে অনেকেরই নলেজ হবে এবং অনেকে হয়তো নিজের জীবনটাকে বাঁচিয়ে নিতে পারবে। আমি আমার ছেলেকে প্রতিদিন স্কুলে দিতে যাই সকাল 8টার সময়, তাকে নিয়ে আসি স্কুল থেকে 10:30টার সময়। যেহেতু আমার বাড়ি থেকে স্কুল অনেকটা দূরে, তাই জন্য আমি ওকে ওখানে দাঁড় করিয়ে রেখেই নিয়ে আসি। আমার মতো এরকম বাকি আমার অনেক বান্ধবীরা আছে যারা তাদের বাচ্চাদের এরকমভাবে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করে। আমাদের 4-5 জনের একটা গ্রুপ আছে, আমরা গ্রুপের প্রত্যেকে এই কাজটা করে থাকি। স্কুলের বাইরে আছে বিশাল বড় সর্ষে ক্ষেত। আমরা বান্ধবীরা মিলে ওই সর্ষে ক্ষেতের ধারেই বসে থাকি যে সময় কোনো রোদ থাকে না, আর যখন থাকে সে সময় আমরা কোথাও দাঁড়িয়ে থাকি। যারা আশেপাশে থাকে আশা করি তারা বুঝতে পেরেছে আমি বানপুর এলাকার কোন স্কুলের কথা বলছি। কিছুদিন আগে যখন বেশ বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, তখন আমরা কজন বান্ধবীরা মিলে সেই সর্ষে ক্ষেতের ধারেই বসেছিলাম। আমাদের মধ্যে একটা বান্ধবী আছে যে মুসলিম, যার নামটি আমি এখানে উল্লেখ করতে পারছি না। আমি দেখি যে সবাই মিলে সর্ষে ক্ষেতের ভেতর দিকে যাচ্ছে ফুল আনতে। তো এই দেখে আমি ওই মুসলিম বান্ধবীটাকে বলি, কিরে তুই যাবি না ফুল আনতে? ও তখন আমাকে বলে যে না, এইসব জায়গায় তো এভাবে যখন তখন যাওয়াটা উচিত নয়। তখন আমি ওকে জিজ্ঞেস করি যে কেন যাওয়াটা উচিত নয়? তখন সে আমাকে বলে, তুই এক দৃষ্টিতে ওই দিকে তাকিয়ে থাক। এই বলে সে আমাকে একটা দিকে নির্দেশ করে। আমি সেদিকে তাকাতেই কিছুই প্রথমে দেখতে পাই না, কিন্তু ভালো করে লক্ষ্য করাতে আমি দেখতে পাই যে চারিদিক দিয়ে কোনো একটা হাওয়া যেন একসাথে ঘুরছে, আর হাওয়ার বেগটা এতটাই দ্রুত যে ভালো করে লক্ষ্য না করলে কোনোভাবেই সেটা বোঝা যাবে না। আমি তখন ওকে বলি যে হ্যাঁ আমি দেখলাম,
একটা হাওয়া ঘুরছে। তখন সে আমাকে যেটা বলে সেটা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করাতে পারছিলাম না। সে বলছে, এটা কোনো সাধারণ হাওয়া নয়, এই হাওয়াটা একটা জিন। এর আশপাশ দিয়ে গেলে যদি সামান্যতম কিছুর হাওয়ার আঁচ লাগে তোর গায়ে, তাহলে জিনের দৃষ্টি তোর ওপর পড়বে। তাই জন্য আমি রাস্তা দিয়ে যেতে পছন্দ করি না। ওকে কিছু বলতে যাব, আমাকে থামিয়েও আবারও বলে যে যদি কোনো মেয়ে ঋতুমুখী হয় বা সে গর্ভবতী হয় অথবা স্বামীর সাথে শুয়ে সকালে স্নান না করে ওই হাওয়ার সংস্পর্শে আসে, তবে তাদের উপর দৃষ্টি আরও প্রবলভাবে পড়ে। আমি এই কথাটা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং আবারও সেদিকে তাকাই। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে কিন্তু আমি আর কিছুই দেখতে পাই না। আমি তখন ওকে বলি, এই মাত্রই তো ছিল, আর এখন আর কেউ নেই। তখন সে আমাকে বলে যে ওরা কি এক জায়গায় থাকে, ওদের মাঝে মধ্যে এদিক ওদিক দেখা যায়, তাই জন্য এই সমস্ত জায়গা থেকে বেশ খানিকটা দূরে থাকাই ভালো। দাদা, এই ছিল ছোট্ট একটা ঘটনা। আমি নিজের মতো করে গুছিয়ে লিখলাম। যদি তোমার ভালো লাগে তাহলে তুমি তোমার চ্যানেলে পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের জমজমাটি একটা এপিসোড। আশা করছি প্রত্যেক দিনের মতো এই এপিসোডটিও তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে, ভাই ঘটনাগুলো বেস্ট, সত্যি কলিজাটা কেঁপে গেল, থ্যাংক ইউ। সেকেন্ড কমেন্ট করেছে লালটু ডলুই, থার্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস। দুজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে সুমন দেব বর্মন, রাকেশ এসডি, গীতা গোস্বামী, নন্দিনী রয়, রেখা পাসমান, পঙ্কজ রয়, মনিকা ত্রিপুরা, এসকে বশির, অক্ষয় অধিকারী, বিকি বাগচি, ডিজে ভ্লগার অনিশ লিখেছে, দারুণ লাগলো আজকের এপিসোডটা, পুরো জমে উঠেছে, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে আরিফ, অনিমেষ দাস, সুমন্ত ভট্টাচার্য, বর্ষা চ্যাটার্জি লিখেছে, আজ আবার চলে এলাম দাদা ভাই তোমার বলা ঘটনাগুলো শুনতে, জানি সেটা ভালো হবে, তুমি ভালো থেকো, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে পাপড়ি চক্রবর্তী, লিখেছে, অনেকদিন পর আবার লাইভ শুনতে এলাম, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে গণেশ দেবনাথ, সুদীপিয়া দাস, দীপশ্রী দাস, শম্পা দে, বিদিশা ঘোষ লিখেছে, অমিত কেমন আছো? আমাদের ভারতবাসীর মেন্টাল কন্ডিশন খুব খারাপ, বুঝতেই পারছো, কি মারাত্মক ঘটনা আমরা দেখলাম, কি আর বলবো, ভালো থেকো বন্ধু, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে পাপড়ি দোলা, কে এস পাল, জয়শ্রী গুপ্তা, জয়া বণিক, রেখা সনাতন পাত্র, কৃষ্ণা ছেত্রী, অভিজিৎ দাস, রিয়া বৃষ্টি, জিতু দাস, অমিতা ঠাকুর, সমীরণ ঘোষ, সঙ্গীতা ডলুই, শঙ্কর চক্রবর্তী, সিঙ্গিং স্টার কবিতা লিখেছে, অমিত খুব সুন্দর ভয়েস তোমার, যতবার শুনি ততবারই ভালো লাগে, আরও এগিয়ে যাও, লাভ ফ্রম কলকাতা, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে তনু সুবীর, সন্দীপ হোড়, কৃতিকা দাস, কার্তিক সাহা, পাপিয়া দে, সাগরদা, সুবীর বণিক, চুমকি ঘোষ, দেবাশিস বাগচি, অঞ্জলি মণ্ডল, তিতিক্ষা সান্যাল, কৌশিক দেবনাথ, নানু বেরা, রিয়া মল্লিক, মামন মণ্ডল, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।